ভায়োলেন্সের উপর ভিত্তি করে কিন্তু এ রাজ্যে ক্ষমতা দখল করা হয়, ক্ষমতা রক্ষা করা হয়, এবং ভায়োলেন্সটা একটা কাঠামোগত রূপ নিয়েছে, প্রাত্যহিক জীবনের ভায়োলেন্স। প্রচুর ভুয়ো আধার কার্ড বা তথ্য কিন্তু তৈরি করার কথা বলা হচ্ছে। যদি আক্রান্ত হয় ভিন্ন রাজ্যে, তাহলে বলা হচ্ছে যে আমরা আক্রান্ত, আর এ রাজ্যে বিরোধীদের যখন শাসক আক্রান্ত করছে তখন বলা হচ্ছে গণরোষ। প্রত্যেক জেলাতে ইলেকশন কমিশন একজন করে অবজারভার রাখেন, তিনি যদি পুরো চোখ রাখেন তবেই পশ্চিমবাংলায় পূর্ণাঙ্গ এসআইআর সম্ভব বা নিখুঁত ভোটার তালিকা সংশোধন সম্ভব। কারণ হলো পশ্চিমবাংলায় যে কোনো প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হয় না, এখানে রাজনীতির তরজার মাধ্যমেই সবকিছু সম্পূর্ণ হয়। হতে পারে কোনো সংঘর্ষ ছাড়াই খুব সুচারুভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ব্যবহার করে দেখা গেল নিবিড় ভোটার তালিকা সংশোধন না করে কিন্তু এই কাজটা হয়ে গেল এবং শান্তিপূর্ণভাবেই হয়ে গেল। পাড়ায় গিয়ে বা বিএলওদেরকে বলা হচ্ছে আপনাদের নাম কাটার কোনো দরকার নেই, মৃত নামগুলো বাদ দেওয়ার কোনো দরকার নেই। বলা হচ্ছে মাসিমা আপনার মানে মেসুমশা মারা গেছে, এটা বলার দরকার নেই। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। দীপাবলির উৎসবের মধ্যে এমন একটা বিষয়কে নিয়ে আজকে আলোচনা করতে হচ্ছে যা হয়তো বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার দৈন্যদশার সার্থক প্রতিফলন। তবে এই দৈন্যদশা তো আজকের নয়, ইতিহাস যদি দেখেন বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে মিশে আছে হিংসা, দেশ, খুনোখুনি, অনেক কিছু। আর এই সব কিছুকেই বইয়ের মলাটের ভিতর যিনি বেঁধেছেন সেই অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, এবং তিনি বাংলার বর্তমান রাজনৈতিক ইতিহাস, বর্তমান ভবিষ্যৎ নিয়ে একটি বই লিখেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সেই বই আপনারা সংগ্রহ করতে পারেন। বইয়ের ভিতরে কি আছে আলোচনা করব, এবং বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ সম্ভাবনা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে সে বিষয়ে নিয়ে বিশ্লেষণ অবশ্যই নিঃসন্দেহে শুনবো। নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ পলিটিক্যাল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, বিশ্বনাথ চক্রবর্তী বই আপনারা সংগ্রহ করতে পারেন। স্যারের বিশ্লেষণ আপনারা শোনেন, স্যারের লেখা এর আগে বহু বই পড়েছেন, এই বইটাও আপনারা সংগ্রহ করতে পারেন। এবং এই বইটি বেরিয়েছে নবযুগ বুক ইন্টারন্যাশনাল পাবলিশার্সের পক্ষ থেকে, আপনারা সংগ্রহ করতে পারেন এই বই। আমরা ডেসক্রিপশনে যদি সম্ভব হয় কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, যাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাজন এবং ফ্লিপকার্ট বিভিন্ন অনলাইন পোর্টালেও আপনারা এই বই কিন্তু পাবেন। যাই হোক, এবার মূল বিষয়বস্তুতে ফিরি। এই বই যখন আমি দেখলাম, প্রথম লাইনে লেখা আছে লং লিগাসি অফ ওয়েস্ট বেঙ্গল, মানে বাংলার রাজনৈতিক ইতিহাসে হিংসা নামক একটা শব্দ ভীষণ মাত্রায় জড়িয়ে গেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সাপেক্ষে এই পরিস্থিতির পরিবর্তনের কোনো সম্ভাবনা আপনি দেখতে পান? ইমিডিয়েটলি পাই না। মানে আমার মনে হয় যে শ্রী চৈতন্যদেবের মতন যদি কোনো মহাপুরুষ জন্মায়, রামকৃষ্ণের মতন যদি কোনো মহাপুরুষ জন্মান, বা বিবেকানন্দের মতন যদি কোনো যুগ উপযোগী মহাপুরুষ জন্মান, একমাত্র তার মধ্য দিয়েই, তাদের নেতৃত্বের মধ্য দিয়েই, এই মহাপুরুষের নেতৃত্বের মধ্য দিয়েই বাংলার পরিবর্তন আসতে পারে। দেখো, মানে যখন শ্রী চৈতন্যদেব জন্মেছিলেন, শ্রী চৈতন্যদেবের মধ্য দিয়ে বাংলার একটা ব্যাপক পরিবর্তন এসেছিল, এবং বৈষ্ণবদের, অর্থাৎ আমরা বলা যায় সাম্য এবং সবাইকে নিয়ে চলার, মানে জীবেজন করিছে ঈশ্বর, মানে জীবে প্রেম করি যেজন করে তিনি ঈশ্বর সেবা করেন, এই ভাবনা নিয়ে কিন্তু বলা যায় যে শুরু করেছিলেন। নতুন ভাবনা, নতুন চিন্তা, মিলনের চিন্তা, প্রেমের চিন্তা, হ্যাঁ, এইভাবে কিন্তু একটা বড় পরিবর্তন এনেছিলেন চৈতন্যদেব। আর একইভাবে তুমি যদি দেখো, ঠাকুর রামকৃষ্ণ যতমত ততপথের কথা বলেছিলেন। মানুষের মধ্যে একটা সেই সময় যুক্তি, বুদ্ধি, চিন্তার ভাবনার প্রচার ঘটেছিল, বাংলার নবজাগরণ এসেছিল। এরপরে যদি তুমি লক্ষ্য করো যে আমরা দেখো, স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে হিংসা হয়, সেটা তো মানে বলা যায় যে জাতীয়তাবাদী আন্দোলন বা স্বাধীনতার আন্দোলন, সেইটা বাদ দিলে মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি পশ্চিমবাংলায় যবে থেকে চালু হয়েছে, ধারাবাহিকভাবে হিংসা চলছে। হিংসার যেন একটা মানে কাঠামোগত রূপ নিয়েছে। আগে যেভাবে হিংসা ব্যবহার হতো, আর আজকে দৈনন্দিন জীবনে হিংসা ঢুকেছে। ধরো, স্বাধীনতার পরে সিপিআই বিপ্লবের মাধ্যমে বা ক্ষমতা দখলের যে গল্প শুনিয়েছিল, অর্থাৎ মানে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখলের স্বপ্ন তখন সিপিআই দেখতো, যার জন্য সিপিআইকে কিছুদিন ব্যান করে রেখেছিল ভারত সরকার। তারপরে কংগ্রেস রাজ্য শাসন করেছে, দেশ শাসন করেছে, আর পশ্চিমবাংলার প্রধান বিরোধী পক্ষ তখন সিপিআই, কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া। তারপরে সিপিআই ভেঙে চীন যুদ্ধের সময় সিপিআইএম তৈরি হলো।
কিন্তু তারা কৌশলগত জায়গা থেকে মানে কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসিকে ব্যবহার করেছিল। তুমি জানো যে সিপিআই সিপিএম তারা দীর্ঘদিন বলেছে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি হলো শুয়োরের খোয়ার, মানে এখানে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে তারা ব্যবহার করে আলটিমেটলি কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছে এবং সেখানে প্রয়োজনে হিংসার ব্যবহার হচ্ছিল। তারপরে নকশাল যখন আসলো, নকশালরা কিন্তু ব্যাপকভাবেই একেবারে মাওয়ের চেয়ারম্যান আমার চেয়ারম্যান এবং তারা সশস্ত্রভাবে জমিদারদের আক্রমণ করা, প্রতিক্রিয়াশীলদের আক্রমণ করা, একদম রক্তগঙ্গা বয়ে গেছে বেশ কিছু বছর। এবং সেই নকশালদেরকে আবার দমন করবার জন্য পুলিশ কাউন্টার ভায়োলেন্স করেছে। সেই পুলিশের অত্যাচার বরানগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তুমি জানো যে গণহত্যা একের পর এক ঘটেছে। ফলে পশ্চিমবাংলার রাজনীতির হিংসা একেবারে স্থায়ী মানে ভাবে তুমি দেখতে পাচ্ছ প্রথম থেকেই আছে। কিন্তু বাম আমলে মানে ভূমি সংস্কারকে কেন্দ্র করে হিংসা হয়েছে গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলে হিংসাটা কিন্তু একটা মানে গ্রাসরুট লেভেলের ছিল, একেবারে লেফট লিডারদের প্রয়োজন ভিত্তিক ওরা কিন্তু ভায়োলেন্স ব্যবহার করেছে। এটাকে আমরা বলছি যে ভায়োলেন্স হ্যাজ বিন ইউজ স্ট্র্যাটেজিক্যালি, যে আমার রাজনীতির স্বার্থে রাজনীতি মানে কোনো সরকারি কাজকর্ম পরিচালনার প্রশ্নে আমি পার্টিকে নামিয়ে দিয়েছি, পার্টির একটা অ্যাকশন স্কোয়াড ছিল, সেই অ্যাকশন স্কোয়াড ভায়োলেন্সটাকে নিয়ন্ত্রণ করতো বা পরিচালনা করতো অ্যাট দ্য গ্রাসরুট লেভেল। ভায়োলেন্স ওয়াজ ভেরি মাচ দেয়ার ডিউরিং লেফট ফ্রন্ট রেজিম। এরপরে যদি তুমি দেখো যে ভায়োলেন্সের আমরা লক্ষ্য করলাম বাম আমলে 90-এর দশকের থেকে 50টার মতন ব্লকে ভায়োলেন্স কিন্তু স্থায়ী রূপ নিচ্ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি কেশপুর, কেশপুরের ভায়োলেন্স সব মানে সবাই জানে, গড়বেতার ভায়োলেন্স সবাই জানে, মানে তোমার মানে ইয়ে আরামবাগের ভায়োলেন্স, আরামবাগে গোঘাটের ভায়োলেন্স সবাই জানে না আমরা। ফলে এইরকম ভাবে 50টা ব্লকের ভায়োলেন্স, এমনকি তোমার মনে থাকতে পারে 2011 সালে যখন পরিবর্তন হলো তখনও কিন্তু 62টা জায়গায় যে বামেরা জিতেছিল তার একটা বড় অংশই কিন্তু মানে সন্ত্রাস কবলিত এলাকা। যেমন ধরো ক্যানিং পূর্ব থেকে রেজ্জাক মোল্ল জিতেছিল, রেজ্জাক মোল্ল কোনোদিন ভোট করতে দিতেন? মমতা বন্দ্যোপাধ্যায় সেই রকম হিংসার লোককেই আবার দলে নিয়েছিল, রেজ্জাক মোল্লাকে মন্ত্রী করেছিলেন। কিন্তু মানে হিংসাত্মক জায়গাগুলো কিন্তু বামেরা তখনও সেই সংগঠনের নাম করে ওই হিংসার যেগুলো জায়গা ছিল সেগুলো ধরে রাখতে পেরেছিলেন 2011 সালের পরিবর্তনের সময়। কিন্তু তারও আগে যদি তুমি দেখো যে তৃণমূল কংগ্রেস যখন আসলো প্রধান বিরোধী দল হিসাবে, তারাও কিন্তু ভায়োলেন্স কন্টিনিউ করে গেছে, মানে মানে কাউন্টার ভায়োলেন্স যেটাকে বলে। সিঙ্গুর নন্দীগ্রামে লেফটের ভায়োলেন্স ছিল, আবার সিঙ্গুরে কাউন্টার ভায়োলেন্স কি দেয়নি? বড় অভিযোগ এখন মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেন যে মাওবাদী, তারপরে অধিকারী পরিবার, তারা তাদের নেতৃত্বে নাকি ভায়োলেন্স হয়েছে। তা এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজে স্বীকার করছেন। তাহলে এবং আমরা তখন জানি যে জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চলে যে মানে নকশালবাদী মানে সরি মাওবাদীদের যে ভায়োলেন্স ছিল তাকে দমন করবার জন্য সিপিএম তার সংগঠনকে নামিয়ে দিত কাউন্টার ভায়োলেন্স করতে। কখনো আবার নকশালবাদীরা সিপিএম এর কর্মী সমর্থকদের মেরে তখন যারা বিরোধী ছিল তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছে। এবং নন্দীগ্রামের আন্দোলনে মাওবাদীদের উপস্থিতি তো খোল্লা শুভেন্দু থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন। ফলে ভায়োলেন্সের উপর ভিত্তি করে কিন্তু এ রাজ্যে ক্ষমতা দখল করা হয়, ক্ষমতা রক্ষা করা হয় এবং ভায়োলেন্সটা একটা কাঠামোগত রূপ নিয়েছে, প্রাত্যহিক জীবনের ভায়োলেন্স। এই ভায়োলেন্স কেবলমাত্র নির্বাচনকে কেন্দ্র করে হয় আমি তা বলছি না। ধরো গত পঞ্চায়েত নির্বাচনে 100 মানুষের মৃত্যুর বিনিময়ে ভায়োলেন্স মানে মাধ্যমে নির্বাচন হয়েছে। তাই নয়, কিছুদিন আগে বিরোধী দলনেতা পুজো উদ্বোধন করতে গেছেন, সেখানে তিনি আক্রান্ত হয়েছেন, তিনি আক্রান্ত হয়েছেন, বিস্ফোরণ বলা হচ্ছে মানুষের মানে মানে তুমি যদি আক্রান্ত মানে শাসক দল যদি আক্রান্ত হয় ভিন্ন রাজ্যে তাহলে বলা হচ্ছে যে আমরা আক্রান্ত, আর এ রাজ্যে বিরোধীদের যখন শাসক আক্রান্ত করছে তখন বলা হচ্ছে গণরোষ। এই গল্পটা আমরা শুনতে শুনতে বিরক্ত। এবং এখানে তুমি জানো বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ বিস্তীর্ণ অঞ্চলে ভায়োলেন্স পার্মানেন্টলি প্রতিদিন দৈনন্দিন জীবনে তুমি দেখতে পাচ্ছ। এমনকি শাসক বিরোধীদের উপর চড়াও হয়, ভায়োলেন্স করে কর্মী সমর্থকের মৃত্যু ঘটে তা নয়, শাসক দল নিজেদের মধ্যে গোষ্ঠীগত দ্বন্দ্বে ভায়োলেন্স হয়। কিন্তু এই যে হিংসা, রাজনীতির হিংসা, যেটার জন্য পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষের কাছে দীক্ষিত, সমালোচিত, সারা পৃথিবীর গণতান্ত্রিক প্রেমিক মানুষ এই প্রশ্নটা তোলেন যে বাঙালি নাকি এতটাই এগিয়ে থাকা জাতি, তাহলে এখানে রাজনীতির হিংসা কেন?
গণতন্ত্রে তো রাজনীতির হিংসার কোনো জায়গা নেই, অথচ এখানে রাজনীতি হিংসা দিয়ে শাসক দখল করতে চায়, নিজের প্রাধান্য বজায় রাখতে চায়, নির্বাচনে জয়ী হতে হয়। তাহলে এর হিংসা বারবার কেন? এই হিংসা নিয়ে কোনো পার্মানেন্ট তুমি বাজারে একটিও বই দেখবে না। ফলে তুমি কলকাতাতে যাও, তুমি কোনো গবেষণামূলক গ্রন্থ তুমি একটাও বাজারে পাবে না। তা আমার বারবার মনে হয়েছিল যে পশ্চিমবাংলা সব দিক থেকে এগিয়ে থাকা, নবজাগরণের প্রথম রাজ্য, সেই রাজ্যে কেন বারবার রাজনীতির হিংসা, প্রতিদিন রাজনীতির হিংসার শিকার মানুষকে হতে হয়। সেই কারণে আমার মনে হয়েছিল এই গবেষণাটা করা উচিত। দেখো, এই গবেষণাটা করতে গিয়ে আমি ICSSR এর সাহায্য নিয়েছি, তাদের ফান্ডিং আমি পেয়েছি। আমার মানে যারা গবেষক আমার সাথে ছিলেন, একটা টিম ছিল বড়, এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যে তথ্য, বিভিন্ন পূর্বের যারা গবেষক ছিলেন তাদের তথ্য, এবং সরকারি তথ্য বা হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা বিভিন্ন কাগজের যে তথ্য মাইক্রো লেভেলের, সেগুলো যেমন নিয়েছি। আবার দুটো জেলা, বীরভূম সবচেয়ে হিংসা, এই সময় তৃণমূল শাসনকালে হিংসার যে কয়েকটা জেলার মধ্যে সবচেয়ে উঁচুতে আছে বীরভূম, আর তুলনামূলক শান্তিপূর্ণ জেলা হলো জলপাইগুড়ি। এই দুটো জেলার ফিল্ড স্টাডি করেছি, করে মানুষ ভায়োলেন্স নিয়ে কি ভাবছে, রাজনীতির হিংসা নিয়ে মানুষ কি ভাবছে, তার একটা রূপ মানে বোঝার চেষ্টা করেছি। পুরো বইটা নবযুগ ইন্টারন্যাশনাল থেকে যেটা প্রকাশিত হয়েছে, সেটা অ্যামাজন এবং ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। এটা 8টা চ্যাপ্টার আমি করেছি। একটা বড় অংশ কিন্তু আছে ভায়োলেন্স এর তাত্ত্বিক বিশ্লেষণ, যে রাজনীতি ভায়োলেন্স কি, তার ধরন কি, তার প্রকৃতি কি, রাজনীতি ভায়োলেন্স কেন হয়, রাজনীতি ভায়োলেন্সের হওয়ার পেছনে প্রশাসনের ভূমিকা কি থাকে, সাধারণ মানুষ কিভাবে ভায়োলেন্সকে নেয়, কিভাবে তারা নির্যাতিত হয়। ফলে থিওরিটিক্যাল একটা বিষয় এই বইয়ের মধ্যে তুমি পাবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে বাম আমলের শেষ 10 বছরের ভায়োলেন্স, 2000 থেকে 2011 সাল পর্যন্ত যে পলিটিক্যাল ভায়োলেন্স বড় বড়গুলো হয়েছে, সে তার বিশ্লেষণ পাবে। এবং একই সাথে তোমাকে বলতে চাই যে তৃণমূল শাসনের মানে প্রথম যে 11 বছর, তার ভায়োলেন্সের বিশ্লেষণ এর মধ্যে রয়েছে। একই সাথে মানে পশ্চিমবাংলার ভায়োলেন্সের যে ইতিহাসটা, তা একটা বিস্তৃতভাবে আমি লিপিবদ্ধ করেছি, নথিভুক্ত করেছি। এবং তোমাকে বলে রাখতে চাই, কেবলমাত্র ভায়োলেন্স চর্চা করে পশ্চিমবাংলার বদনাম করার চেষ্টা করিনি। এই ভায়োলেন্স থেকে মুক্তির উপায় কি, তার বিস্তারিত বিশ্লেষণ, তার বিস্তারিত সাজেশন আমার এই বইয়ে আমি সরকারকে সামনে রেখেছি। তারা যদি সত্যি সদিচ্ছার পরিচয় দেয়, তাহলে ভায়োলেন্স থেকে মুক্তির উপায়গুলো আমার বই থেকে পেতে পারে। এবং আগামী দিনে যারা গবেষণা করবেন, তাদের দিকে তাকিয়ে আমি প্রায় 400-500 মানে তোমার গিয়ে বই, তার বিভিন্ন ধরনের সোর্স, মানে ভায়োলেন্স রিলেটেড যে সোর্স, অর্থাৎ আগামী প্রজন্মের গবেষকরা যাতে তার গবেষণার আকরগুলো পান, তার জন্য বিপ্লিওগ্রাফি ডিটেইল করেছি। ফলে এই প্রচেষ্টাটা আমার রয়েছিল। দেখো, একই সাথে এইটাও আমি সীমাবদ্ধতা বলতে চাই যে রাজনৈতিক দলগুলো কোথাও সাহায্য করেছে, কোথাও সাহায্য করেনি। শাসক দলের বা প্রশাসন কখনো তাদের থেকে তথ্য পেয়েছি, কখনো পাইনি। ফলে যা আমি অ্যাভেলেবেল যে তথ্য পেয়েছি, তার ভিত্তিতে এই বই রচনা করেছি। যদি কোনো তথ্যগত ভুল থাকে বা আরো যদি তথ্য আগামী দিনে পাই, তাহলে নতুন করে যখন পুনর্মার্জন করব, সেগুলো অন্তর্ভুক্ত করব। এই বই তৈরি করবার ক্ষেত্রে আমার কোনো বিদ্বেষ ছিল না, কারো প্রতি পক্ষপাতিত্ব ছিল না। আমি সবাইকে অনুরোধ করব, বইয়ের বিশ্লেষণটা দেখুন, তথ্যগত বিশ্লেষণগুলো দেখুন। আমি কিন্তু একেবারে সাদাকে সাদা বলবার চেষ্টা করেছি, কালোকে কালো বলবার চেষ্টা করেছি। যা পশ্চিমবাংলার রাজনীতিতে ঘটেছে হিংসা, সেগুলোকে নথিভুক্ত করেছি, এবং এই হিংসার পেছনে কারণগুলো কি, সেগুলো খুঁজে বার করবার চেষ্টা করেছি। হিংসার থেকে বেরিয়ে আসার উপায় কি, তা একজন গবেষক হিসেবে তুলে ধরবার চেষ্টা করেছি। আপনারা যদি পড়ে এবং এই বইটার যদি সামগ্রিক মানে একটা ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা আমার সাথে মানে হাজির করেন, তাহলে উপকৃত হব, এতটুকু বলতে পারি। তুমি আমার এই মানে ফেসবুক দেখে যে বই কভার করতে এসছো, রিভিউ করতে এসছো, আমি তোমার কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ, এতটুকু বলতে পারি। আমার শেষ একটা প্রশ্ন থাকবে, এসআইআর নিয়ে বাংলা রাজনীতি উত্তাল, ভারতের রাজনীতি উত্তাল, যখন অমিত শাহ অব্দি কমেন্ট করছেন এই বিষয়ে, এড়িয়ে যাওয়ার কোনো বিষয় আসছে না। আপনার কি মনে হয়, আপনার বিশ্লেষণে চোখ দিয়ে, যখন এসআইআর করতে বিএলআরওরা ফিল্ড অ্যাক্টিভিটিতে নামবেন, এই হিংসা বাড়বে না কমবে? এবং
যদি বিএলওরা এফেক্টেড হন, সরাসরি যদি এফেক্টেড হন, শারীরিক নির্যাতন হন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো একটা প্রশ্ন থাকবে, তারা কি সেফগার্ড করতে পারবেন তাদের কর্মচারীকে? দেখো, মানে বিএলএ যারা বিএলওরা যাবে, বিএলওরা হলো সরকারি আধিকারিক, ব্লক লেভেল অফিসার, কিন্তু রাজনীতি দলের প্রতিনিধি প্রত্যেকটা বিএলওর সাথে থাকবে। এই রাজনৈতিক দলের প্রতিনিধি থাকার প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের যা শক্তি এখন, তাতে তৃণমূল কংগ্রেস প্রায় 99% বুথে তাদের এজেন্ট বসাতে পারবে, কেবলমাত্র পাহাড়ের কিছু এলাকা বাদ দিলে। সেই জন্য 99% বললাম। বিজেপির যা সাংগঠনিক শক্তি আছে, তাতে বিজেপি 60% মতন বুথে তাদের বিএলএ মানে বুথ লেভেলে এজেন্ট বসাতে পারবে, অর্থাৎ তাদের দলের প্রতিনিধি 60% বুথে থাকবে। তুমি জানো পশ্চিমবাংলাতে এই মুহূর্তে 94,497টা বুথ, 94,497টা বুথে যে মানে দলীয় প্রতিনিধি দেওয়া, সেটা তৃণমূল যেভাবে প্রায় প্রত্যেকটা বুথে দিতে পারবে, সেটা কিন্তু বিজেপি পারবে না 60% বুথে। পশ্চিমবাংলাতে 1/3 বুথ মুসলিম এলাকায়, মুসলিম এলাকায় বিজেপির কোনো সংগঠন নেই। একই সাথে বামেরা গত কয়েক বছর ক্ষয়িষ্ণু হতে হতে তাদের এখন 40% বা খুব বেশি হলে 42-43% বুথে এজেন্ট দেওয়ার মতন ক্ষমতা আছে। তাহলে পুরোটা বামেরাও দিতে পারছে না, বিজেপিও দিতে পারছে না। আর কংগ্রেসের ধরো মেরে কেটে 25% বুথে এজেন্ট বসানোর ক্ষমতা আছে। তার মানে বুথ লেভেল এজেন্ট যদি তোমার না থাকে, তাহলে তুমি কি করে বুঝবে যে কে মৃত ভোটার? তুমি কি করে বুঝবে তোমার পাড়ার মধ্যে কে স্থায়ীভাবে বেরিয়ে গেছে? তুমি কি করে বুঝবে যে তোমার এক ব্যক্তির নাম 2 জায়গা বা 3 জায়গায় আছে? ফলে আমি তোমাকে বলছি যে এসআইআর কিন্তু তখনই মানে সম্পূর্ণ হতে পারে যদি সিও অফিস থেকে, অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসার বা নির্বাচন কমিশনের তরফ থেকে যদি মনিটরিং করা হয়। জেলা স্তরে যদি যেমন অবজারভার থাকে, এরকম যদি জেলাতে প্রত্যেক জেলাতে ইলেকশন কমিশন একজন করে অবজারভার রাখেন, তিনি যদি পুরো চোখ রাখেন, তবেই পশ্চিমবাংলায় পূর্ণাঙ্গ এসআইআর সম্ভব বা নিখুঁত ভোটার তালিকা সংশোধন সম্ভব। না হলে কিন্তু আমি তোমায় বলছি, যত চিৎকারী বিরোধীরা করুন, আমাকে গালমন্দ যাই করুন না কেন, আপনাদের রাজনৈতিক সংগঠন না থাকলে বা প্রতিনিধি মানে আপনারা যদি বুথ লেভেলে যদি এজেন্ট ঠিক মতন বসাতে না পারেন, তাহলে যে জায়গাগুলোকে ইঙ্গিত করে বিজেপি বলছে যে বাংলাদেশি ভোটার এসেছে, সেই জায়গাগুলোতে আপনারা কিছুই করতে পারবেন না, কারণ সেগুলো সংখ্যালঘু মুসলিম এলাকা, সেখানে কিন্তু আপনাদের কোনো সংগঠন নেই। ফলে বাস্তবটা তোমাকে পরিষ্কার করে বলতে চাইছি যে এমন হতে পারে কোনো সংঘর্ষ ছাড়াই খুব সুচারুভাবে বিএলওদেরকে ব্যবহার করে, বিএলওরা যেহেতু রাজ্য সরকারের কর্মচারী, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ব্যবহার করে যারা থাকলো তারাই থেকে গেল, অর্থাৎ কোনো রকম সেইভাবে বড় ধরনের পরিবর্তন না করেই দেখা গেল, নিবিড় ভোটার তালিকা সংশোধন না করেই কিন্তু এই কাজটা হয়ে গেল এবং শান্তিপূর্ণভাবেই হয়ে গেল। শুধু রাজনৈতিক তরজা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মিছিল করলেন মুসলিম ভোটটাকে সংগঠিত করার জন্য, আর উল্টো দিকে বিএলওদেরকে প্রশাসনিকভাবে ব্যবহার করলেন তাদের আধিকারিকদের দিয়ে, যে ভাই তোমরা তো সরকারি কর্মচারী, তোমরা তো তৃণমূলের সরকারের কর্মচারী, ফলে তোমরা কিন্তু কোনো নাম কাটতে যেও না, বাদ দিতে যেও না। ফলে এইটাকে চেক করবার মতন প্রশাসন মানে সাংগঠনিক শক্তি যদি বিজেপি বা কংগ্রেস বা সিপিএম না দেখাতে পারে, তাহলে কিন্তু আমি তোমায় বলছি বিরাট সংখ্যক ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, বা অবৈধ ভোটার তালিকা অবৈধরা যারা আছেন বা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে আমি মনে করি না। কারণ এখানে কিন্তু তোমাকে আমি বলছি, প্রত্যেকটা পাড়ার ভোটারদের সম্পর্কে তোমার যদি নিখুঁত জ্ঞান না থাকে, তাহলে কে মারা গেছে, কোন পরিবার থেকে মারা গেছে গত কয়েক বছরে, কে বাইরের থেকে স্থায়ীভাবে চলে গেছে, কে অবৈধভাবে ঢুকেছে, এই সংক্রান্ত জ্ঞান যদি পূর্ণাঙ্গ না থাকে, তাহলে তুমি কিন্তু খুব বেশি মানে এগোতে পারবে না। ফলে দিনের শেষে আমি তোমায় বলছি, রাজনৈতিক শো অফ হতে পারে। দেখা গেল একদিকে শুভেন্দু বড় বড় মিটিং মিছিল করলেন নিখুঁত ভোটার তালিকা তৈরি করতে হবে বলে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম এলাকাগুলোতে গিয়ে বড় বড় মিছিল করলেন বা জনসভা করলেন, একটি নামও বাদ দেওয়া চলবে না। ফলে দুটো রাজনৈতিক দল শো অফ করতে পারে। দিনের শেষে নিখুঁত ভোটার তালিকা আদতেও তৈরি হবে কিনা পশ্চিমবাংলায় আমার সন্দেহ আছে। এই সন্দেহের আরেকটা কারণ হলো, একটা দিকে যেমন সাংগঠনিক শক্তির
মানে তুল্যমূল্য অবস্থা নেই জন্য বললাম। আরেকটা কারণ হলো পশ্চিমবাংলায় যে কোনো প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হয় না, এখানে রাজনীতির তর্জার মাধ্যমেই সবকিছু সম্পূর্ণ হয়। ফলে দিনের শেষে দেখা গেল যে তৃণমূল আর বিজেপির মানে হেড অন হচ্ছে, কিন্তু বাস্তবে ভোটার তালিকায় বরঞ্চ আরো বেশি মানে অবৈধ ভোটার বা বেনামি ভোটার নাম ঢুকিয়ে দেওয়া হলো, সচেতনভাবেই ঢুকিয়ে দেওয়া হলো, ঢুকিয়ে প্রমাণ করে দেওয়া হলো যে দেখো ভোটার তালিকা তো কমলোই না, আরো বাড়িয়ে দিলাম। ফলে এই কারণ এরকম অভিযোগ আসতে শুরু করেছে যে পাড়ায় পাড়ায় গিয়ে বা বিএলওদেরকে বলা হচ্ছে আপনাদের নাম কাটার কোনো দরকার নেই, মৃত নামগুলো বাদ দেওয়ার কোনো দরকার নেই। বলা হচ্ছে মাসিমা আপনার মানে মেসুমশা মারা গেছে এটা বলার দরকার নেই, বা কাকু আপনার ভাই মারা গেছে বলার দরকার নেই। এরকম গল্প আমি শুনছি। আবার একই সাথে এটাও শুনছি যে প্রচুর ভুয়ো আধার কার্ড বা তথ্য কিন্তু তৈরি করার কথা বলা হচ্ছে। আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা, কিন্তু পশ্চিমবাংলা তো সেখানে মানে গত কয়েক বছর প্রশাসনের দুর্বৃত্তায়ন যেভাবে ঘটেছে তাতে সবকিছুই সম্ভব। শেষ পর্যন্ত নির্ভুল ভোটার তালিকার দাবি আমরা নাগরিক জীবন থেকে যেটা বারবার করছি, যে কেন মৃত ভোটারদের নাম থাকবে, কেন অবৈধ ভোটারদের নাম থাকবে, কেন পার্মানেন্টলি চলে গেছে তাদের নাম থাকবে, কেন অনুপ্রবেশকারীদের নাম থাকবে, কেন একটা নিখুঁত ভোটার তালিকা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন যে দাবি করতেন আজও সেই দাবি প্রাসঙ্গিক বলে মনে করি আমরা, কিন্তু নির্ভুল ভোটার তালিকা পশ্চিমবাংলার কপালে নেই বলেই আমার মনে হচ্ছে। রাজনীতির তর্জার আড়ালে সবকিছু ঢেকে না যায়, এটাই আশঙ্কা থাকছে। সত্যি এসআইআর নিয়ে যে স্বপ্নের ফানুস বিরোধীদের উঠছে, বাস্তবের মাটিতে সেই ফানুস ফুটো হয়ে যাওয়ার চান্স 100%ই, যদি না সংগঠন দৃঢ়চেতাভাবে লড়াইটা করতে পারে। বিশ্লেষণ করলেন বিশ্বনাথ চক্রবর্তী। তার আগে হিংসা, দেশ, মারামারি বইয়ের পাতাতেও চলে এসছে, দেখতে পারেন। অত্যন্ত গবেষণামূলক পুঁথি, নথি, ঐতিহাসিক দলিল যেভাবে ব্যাখ্যা করবেন করুন। কিনে ফেলুন নেচার অ্যান্ড এক্সটেন্ট অফ পলিটিক্যাল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, নবযুগ বুকস ইন্টারন্যাশনাল পাবলিশার্স। কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশ্বনাথ বাবুর বই লেখা, আমি জানি আপনারা কিনবেন, পড়বেন, ভাববেন, বুঝবেন এবং বিশ্লেষণ নিজেরাও হয়তো করবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।